গুড মর্নিং স্টুডেন্টস। আজ তোমাদের পড়াবো ক্লাস 11 এর ফিজিক্স একটি চ্যাপ্টার। আর চ্যাপ্টারের নাম হলো ঘর্ষণ। তাহলে প্রথমেই জানবো এই ঘর্ষণ বল অ্যাকচুয়ালি কি। তো যখন একটা তল আরেকটি তলের সাপেক্ষে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় ঘর্ষণ বল। তাহলে কি বলছি, যখন একটি তল আরেকটি তলের সাপেক্ষে গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন একটি তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় ঘর্ষণ বল। তার মানে ঘর্ষণ বল কিন্তু এক ধরনের বাধাজনিত বল, আর এই বল কিন্তু সৃষ্টি হয় আসঞ্জন বলের জন্য। আর ঘর্ষণ বল এক ধরনের তড়িৎ চুম্বকীয় বল। বোর্ডে দেখো আমি ঘর্ষণের ডেফিনেশনটা দিয়ে দিয়েছি, নোটস করে নেবে। কোন তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে ঘর্ষণ বল বা ঘর্ষণ বলা হয়। ইহা এক প্রকার তড়িৎচুম্বকীয় বল। আর সৃষ্টির কারণ কি? আসঞ্জন। মানে দুটো বস্তুকে আমরা যতই দেখি না কেন যে দুটো বস্তুর তল খুব মসৃণ, কিন্তু আমরা যদি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ফলো করি তাহলে দেখবো যে না, তাদের মধ্যে অসংখ্য খাঁজ আছে। এবার যখনই একটা তল আর একটা তলের সাপেক্ষে, এই ধরো একটা তল যার তলটা এরকম খাঁজযুক্ত, আর একটা তলের সাপেক্ষে যখনই গতিশীল হয় বা হওয়ার চেষ্টা করে, তখন দেখা যায় এরকম খাঁজে খাঁজে আটকে যায়। তখন দেখা যাচ্ছে এই দেখো, এই অণু এইগুলো খুব কাছাকাছি চলে এসছে, এখানে খুব অণুগুলো কাছাকাছি চলে এসছে। ওই যখন অণুগুলো খুব কাছাকাছি যেখানে চলে আসে সেখানে কিন্তু আসঞ্জন সৃষ্টি হয়। অর্থাৎ এই অণুগুলো এই অণুগুলোর উপর যে আন্তঃআণবিক বল প্রয়োগ করে সেটাকেই বলা হয় আসঞ্জন বল। আর এই আসঞ্জন বলই কিন্তু ঘর্ষণের সৃষ্টির মূল কারণ। এবার আসি ঘর্ষণের প্রকারভেদে। তো ঘর্ষণের প্রকারভেদে দেখো, দুটি কঠিন তলের মধ্যেও ঘর্ষণ হতে পারে, আবার কঠিনের সাথে প্রবাহীর স্পর্শ তলের মধ্যেও কিন্তু ঘর্ষণ হতে পারে। আবার এই দুটি কঠিন তলের মধ্যে ঘর্ষণ সেটা আবার দু প্রকার, স্থিত ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ, আর একটা হচ্ছে চল ঘর্ষণ। স্থিত ঘর্ষণের ইংলিশ হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, আর চল ঘর্ষণ ইংলিশে বলা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এই চল ঘর্ষণ আবার দু রকম। একটা হচ্ছে বিসর্প ঘর্ষণ, আর একটা আবর্ত ঘর্ষণ। বিসর্প ঘর্ষণ মানে যখন একটা তল আর একটা তলের সাপেক্ষে পিছলে যায়, তখন এটাকে আমরা বলি স্লাইডিং স্লাইডিং ফ্রিকশন। আর আবর্ত ঘর্ষণ কখন হয়? যখন একটা তল আর একটা তলের সাপেক্ষে ঘুরছে, যখন রোল করছে, যখন, তাই এটাকে বলা হয় রোলিং ফ্রিকশন। তাহলে ঘর্ষণের প্রকারভেদে কি বুঝলাম? দুটি কঠিন তলের মধ্যে ঘর্ষণ হতে পারে, কঠিনের সাথে প্রবাহীর স্পর্শ তলের মধ্যেও ঘর্ষণ হতে পারে। কঠিনের ঘর্ষণ দু রকম, স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ। চল ঘর্ষণ আবার দু রকম, একটা বিসর্প ঘর্ষণ আর একটা আবর্ত ঘর্ষণ। তো স্থিত ঘর্ষণ বল কাকে বলে? যখন কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে তো ওই তলের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলে স্থিত ঘর্ষণ বল। আর চল ঘর্ষণ বল কোনটি হবে? যখন একটি তল অপর একটি তলের সংস্পর্শে থেকে ওই তলটির সাপেক্ষে গতিশীল হয়, তখন এক তল আরেক তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাকে বলা হয় চল ঘর্ষণ বল। তারপরে স্থিত ঘর্ষণ হচ্ছে কখন? যখন চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন যে ঘর্ষণ বল কাজ করছে সেটা ছিল স্থিত ঘর্ষণ বল। আর যখন গতিশীল হতে পারছে
তখন যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে চলঘর্ষণ বল। ধরা যাক আমরা টেবিলের উপর একটা বস্তু রেখেছি, আর বস্তুর উপর কোনো বল অ্যাপ্লাই করছি না, তো দেখা যাচ্ছে ঘর্ষণ বলেরও কিন্তু তখন কোনো অস্তিত্ব থাকছে না। তার মানে আমাদের প্রযুক্ত বল যখন দেখায় জিরো, তখন ঘর্ষণ বলও হয়ে যাচ্ছে জিরো। এবার মনে করো প্রযুক্ত বল আমি 1 নিউটন দিয়েছি, ঘর্ষণও দেখা যাচ্ছে 1 নিউটন হয়ে গেছে। প্রযুক্ত বল 2 নিউটন করলাম, ঘর্ষণও দেখা যাচ্ছে 2 নিউটন হয়ে গেছে। প্রযুক্ত বল 3 নিউটন করলাম, ঘর্ষণও 3 নিউটন হয়ে গেল। প্রযুক্ত বল 4 নিউটন করেছি, দেখা যাচ্ছে ঘর্ষণও 4 নিউটন হয়ে গেছে। তার মানে দেখো প্রযুক্ত বল বাড়ার সাথে সাথে ঘর্ষণ বল এমন ভাবে বাড়ছে যাতে কিনা বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়। ফলে কি হবে, বস্তু তো গতিশীল হবে না, কারণ আমি যদি ওয়ান নিউটন বল এদিকে অ্যাপ্লাই করি, তো ঘর্ষণ বল বিপরীতে 1 নিউটন কাজ করছে, তাহলে বস্তুর উপর লব্ধি বল শূন্য, তো বস্তু গতিশীল হচ্ছে না। তো এইভাবে প্রযুক্ত বল বৃদ্ধির সাথে সাথে ঘর্ষণ বল বেড়ে যায়। কতক্ষণ বাড়তে থাকে, যতক্ষণ না বস্তু গতিশীল হয়। তো প্রযুক্ত বল বৃদ্ধির সাথে সাথে ঘর্ষণ এইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে বলে আমরা স্থিত ঘর্ষণকে আমরা বলি স্বনিয়ন্ত্রক বল। স্থিত ঘর্ষণ কেন, এই যে বলেছিলাম বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত যে ঘর্ষণ কাজ করে সেটা স্থিত ঘর্ষণ, আর গতিশীল হয়ে গেলে যে ঘর্ষণ কাজ করে সেটাকে বলে চলঘর্ষণ। তাহলে প্রযুক্ত বল বৃদ্ধির সাথে সাথে স্থিত ঘর্ষণ বলটাও এমন ভাবে বাড়ছে যাতে বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়। তো মনে করো এই ঘর্ষণের হাইয়েস্ট ভ্যালু মনে করো 4 নিউটন। তাহলে তুমি যখনই এবার 5 নিউটন বল অ্যাপ্লাই করবে তাহলে বস্তু গতিশীল হবে, কারণ ওর হাইয়েস্ট ভ্যালু তো 4, তখন ও আর বাধা দিতে পারছে না, মানে বাধা দিচ্ছে 4 নিউটন দিয়ে, কিন্তু তুমি তো বল অ্যাপ্লাই করেছো 5 নিউটন, তাহলে তখন লব্ধি বল কত আসছে 1 নিউটন, তাহলে সেই 1 নিউটনের জন্য বস্তু গতিশীল হয়ে যাবে। আবার যখনই বস্তু গতিশীল হয়ে যায় তখন কিন্তু সঙ্গে সঙ্গে ঘর্ষণ বলটা কমে যায়, তখন গতিশীল হয়ে গেলে তখন কাজ করে চলঘর্ষণ। আর চলঘর্ষণ কিন্তু ওই যে স্থিত ঘর্ষণ যে হায়েস্ট যে মানটা পেয়েছিলাম তার থেকে কিন্তু কম হয়। তার মানে যেই আমি মনে করো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, আর কি বললাম, ধরে ধরে নিলাম যে ঘর্ষণের হায়েস্ট ভ্যালু কত 4 নিউটন, তাহলে আমি তো 5 নিউটন বল অ্যাপ্লাই করেছি আর ঘর্ষণের হায়েস্ট ছিল 4 নিউটন, তাহলে আমার একটা লব্ধি বল থাকছে সেটা কত 1 নিউটন, যার জন্য বস্তু গতিশীল হচ্ছে। আর যেই না গতিশীল হয়ে গেল সঙ্গে সঙ্গে ঘর্ষণ কিন্তু কমে গেল, ধরো এখন ঘর্ষণ হয়েছে 3 নিউটন, কারণ এখন কোন ঘর্ষণ কাজ করছে বললাম, চলঘর্ষণ। এইবার প্রযুক্ত বল মনে করো 6 নিউটন করছো, আর কিন্তু ঘর্ষণ বাড়ছে না, তখন সেই ঘর্ষণ কিন্তু 3 থাকছে। তুমি 7 করে দিলে তবুও কিন্তু ঘর্ষণ 3 থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে চলঘর্ষণ, যেটার ভ্যালু কিন্তু ওরকম ভাবে বেড়ে যাচ্ছে না। কিন্তু স্থিত ঘর্ষণ কি হচ্ছিল, স্থিত ঘর্ষণ প্রযুক্ত বলের সাথে সাথে স্থিত ঘর্ষণ বাড়ছিল। এই জন্য আমরা স্থিত ঘর্ষণকে কি বলছি, স্বনিয়ন্ত্রক বল, সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। যে প্রযুক্ত বলের সাথে সাথে এ নিজের মান এমন ভাবে বাড়ায় যাতে কিনা বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়। এই জন্য স্থিত ঘর্ষণকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল। তাহলে স্থিত ঘর্ষণকে বলা হয় স্বনিয়ন্ত্রক বল, মানে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। আর চলঘর্ষণের কিন্তু ওরকম ব্যাপার নেই, চলঘর্ষণের কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালুই আমরা পাবো, স্থিত ঘর্ষণে ওরকম কনস্ট্যান্ট ভ্যালু পাবো না। তাহলে এই যে স্থিত ঘর্ষণের যে একটা হাইয়েস্ট আমরা ভ্যালু পাই, এই স্থিত ঘর্ষণের হাইয়েস্ট ভ্যালুটাকে আমরা বলি সীমাস্থ ঘর্ষণ। তাহলে সীমাস্থ ঘর্ষণ কাকে বলে, স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। তাহলে আমরা যদি এখন এই প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মধ্যে একটা লেখচিত্র অঙ্কন করি, দেখো সেই লেখচিত্রটা কিরূপ হচ্ছে। তাহলে এদিকে নিলাম প্রযুক্ত বল
আর এদিকে লিখছি ঘর্ষণ বল। তাহলে প্রথম প্রথম কি হচ্ছিল, প্রযুক্ত বলের সাথে সাথে ঘর্ষণ বল বাড়ছিল, মানে সমানুপাতিক সম্পর্ক ছিল। প্রযুক্ত বল 0, ঘর্ষণ 0, প্রযুক্ত বল 1, ঘর্ষণ 1। তার মানে প্রথম সমানুপাতিক সম্পর্ক, তাই মূল বিন্দুগামী সরলরেখা পেলাম, কারণ প্রযুক্ত বল 0 তে ঘর্ষণ 0। তারপর কি হয়েছিল দেখো, যখনই প্রযুক্ত বল 5 করে দিয়েছি, ঘর্ষণ বল কিন্তু কমে গেছে। প্রযুক্ত বলের সময় ঘর্ষণ বল চট করে কমে গেল। তারপর প্রযুক্ত বল বাড়ছে, কিন্তু ঘর্ষণ কিন্তু আর বাড়ছে না। তাই প্রযুক্ত বল বেড়ে গেলেও ঘর্ষণ বল আর বাড়ছে না, এই পেয়ে যাচ্ছে। তাহলে এই ছিল প্রথম কথা, এত অব্দি কি ছিল, প্রযুক্ত বল বাড়ছে, ঘর্ষণ বাড়ছে, তারপর চট করে একটু কমে গেল। তারপর কিন্তু প্রযুক্ত বলের সাথে সাথে ঘর্ষণ আর কমছে না। তাহলে এইটুকু কি ডিনোট করছে, এটা আমাদের চল ঘর্ষণের কন্ডিশনটা ডিনোট করছে, এখানে চল ঘর্ষণ কাজ করছে। এখান থেকে এইটুকু তাহলে কোন ঘর্ষণ কাজ করছে, এইটুকু কাজ করছে স্থিত ঘর্ষণ। আর এই যে স্থিত ঘর্ষণের যে হাইয়েস্ট যে ভ্যালুটা পেলাম, এটাই হচ্ছে আমাদের সীমাস্থ ঘর্ষণ। তাহলে এইভাবে আমরা প্রযুক্ত বলের সাথে ঘর্ষণ বলে লেখচিত্র অঙ্কন করতে পারি। তো এই গ্রাফে একটা জিনিস বলা কিন্তু মিস হয়ে গেছে, সেটা হচ্ছে দেখো, এই প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মান সমান হয় কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না বস্তু গতিশীল হয়, অর্থাৎ গতিশীল হওয়ার আগে পর্যন্ত প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান হবে। তাই এই যে গ্রাফ আমরা করছিলাম, এখানে যে একটা স্ট্রেট লাইন টানছিলাম, মূলবিন্দুগামী যে সরলরেখা টানছিলাম, এই যে সরলরেখাটা, তাহলে এই সরলরেখার নতি কত হবে, নতি তাহলে হবে 1, যেহেতু প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মান সমান। আর যেহেতু নতির মান 1, তো সেক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 ডিগ্রি। কারণ আমরা জানি সরলরেখার নতি মানে হচ্ছে tan থিটা, আর tan থিটার ভ্যালু যেহেতু 1, দ্যাট মিন্স থিটা কত, থিটা আসবে আমাদের 45 ডিগ্রি। এবার আসি ঘর্ষণের সূত্রাবলীতে। দেখো ঘর্ষণের সূত্রাবলী কি আছে, সংস্পর্শযুক্ত দুটো তলের মধ্যে যে ঘর্ষণ বল আছে, সেটা কিন্তু তাদের আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। তো দুটো কেন দিলাম, আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে বা গতির বিরুদ্ধে, কারণ যখন আমাদের স্থিত ঘর্ষণ থাকবে, তখন সেটা হচ্ছে আপেক্ষিক গতির চেষ্টার বিরুদ্ধে, আর যখন চলঘর্ষণ থাকছে তখন কিন্তু আপেক্ষিক গতির বিরুদ্ধে ক্রিয়া করে। নাম্বার 2 তে বলছে সীমাস্থ ঘর্ষণ বা চলঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। তো এই চলঘর্ষণ বা সীমাস্থ ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক। তো লম্ব বলটা কি, ধরো কোনো একটা তলের উপর যখনই আমরা একটা বস্তু রাখছি, তখন এই বস্তুর ওজন যেটা, সেটা কিন্তু খাড়াভাবে নিচের দিকে কাজ করে, ওজন। তাহলে এই ওজনটা কার উপর কাজ করছে, এই তলটার উপর। তখন এই তলটা কি করছে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এই তলও কিন্তু বস্তুর উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া দেয়। তো তলের সাথে লম্বভাবে এই যে প্রতিক্রিয়া, তাকেই আমরা বলি লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া। তো দেখা যায় ঘর্ষণ বল এই লম্ব বলের সমানুপাতিক হয়। এই লম্ব বল যত বাড়বে, ঘর্ষণ বলও কিন্তু ততই বাড়বে। নাম্বার 3 তে বলছে যদি লম্ব বল ধ্রুবক হয়, মানে লম্ব বলের মান ধরো কনস্ট্যান্ট রয়েছে, চেঞ্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের যে ঘর্ষণ বল সেটা কিন্তু স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। দুটো বস্তু যে রয়েছে, একটা তলের উপর যার একটা বস্তু রয়েছে, ওই বস্তুটা তার কতটা ক্ষেত্রফল জুড়ে ওখানে রয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে না। মানে যদি লম্ব বল কনস্ট্যান্ট থাকে, তো মনে করো তুমি একটা বস্তুকে, ধরো একটা টেবিল এখানে রাখা রয়েছে, টেবিলের উপর তুমি একটা বইকে এইভাবে রাখলে চওড়া ভাবে, তখন ঠেললে তখনও যে ঘর্ষণ বল কাজ করবে। আবার বইটাকে ঘুরিয়ে তার যেখানে ক্ষুদ্র ক্ষেত্রফল যেটা যে মধ্যে পড়ছে, যে তলটায় পড়ছে, সেই ক্ষুদ্র ক্ষেত্রফল যুক্ত তলের উপর রেখে এবার বইটাকে ঠেলছো, তখনও দেখা যাচ্ছে সমান ঘর্ষণ বলই কাজ করছে। অর্থাৎ বইটার যখন বৃহৎ ক্ষেত্রফল ওই টেবিলের সংস্পর্শে আছে, তখনও যে ঘর্ষণ বল কাজ করছে। আবার বইটার ক্ষুদ্র ক্ষেত্রফল যুক্ত যে তলটা রয়েছে, সেটাও যখন ওই টেবিলের তলের সঙ্গে টাচে রয়েছে, তখনও যখন ঠেলবো তখনও দেখা যাচ্ছে সেম ঘর্ষণে কিন্তু কাজ করছে। অর্থাৎ লম্ব বল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ঘর্ষণ বল কিন্তু স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। আর কার উপর নির্ভর করে না, আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে না, সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগের উপর।
যদি না গতিবেগের মান খুব বেশি না হয়। যদি গতিবেগের মানটাতে কম থাকে তাহলে কিন্তু ঘর্ষণ বল কিন্তু আপেক্ষিক গতিবেগের উপর নির্ভর করবে না। তাহলে নির্ভর করে কার উপর বললাম? লম্ব বলের উপর। লম্ব বল বাড়লে ঘর্ষণ বল বাড়বে। ঘর্ষণ বল লম্ব বলের সমানুপাতিক। অর্থাৎ ঘর্ষণ বলকে যদি আমি স্মল f দিয়ে ডিনোট করি তাহলে বলতে পারি ঘর্ষণ বল F প্রপোর্শনাল টু n। এখানে n মানে আমরা শো করছি কি? লম্ব বল। তো ভ্যারিজেস থাকলে আমরা কি করব? ইকুয়াল একটা কনস্ট্যান্ট আনবো। তো এখানে যে কনস্ট্যান্ট আনা হয় সেটা হলো মিউ। আর এই মিউ কে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। তো যেহেতু ঘর্ষণ আমরা দু রকম দেখালাম, একটা স্থিত ঘর্ষণ, একটা চল ঘর্ষণ, তো সেই কারণে ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু দু রকম হয়। একটা হবে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর একটি হবে চল ঘর্ষণ গুণাঙ্ক। এবার দেখাচ্ছি আমরা বিভিন্ন রকম ঘর্ষণ বল বা ঘর্ষণ গুণাঙ্ককে কিভাবে প্রকাশ করে থাকতে পারি। ধরো স্থিত ঘর্ষণ বল। স্থিত ঘর্ষণ বল যেটাকে বলা হচ্ছে ইংলিশে স্ট্যাটিক ফ্রিকশন। তো স্ট্যাটিক ফ্রিকশনকে আমরা F সাফিক্স s দিয়ে ডিনোট করতে পারি। চল ঘর্ষণ বল মানে কাইনেটিক ফ্রিকশন, এটাকে ডিনোট করতে পারি F সাফিক্স k। সীমাস্থ ঘর্ষণ। তো সীমাস্থ ঘর্ষণ বল কাকে বলে? স্থিত ঘর্ষণের সম্ভাব্য সর্বাধিক মানকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ। তার মানে সেটা কিন্তু স্থিত ঘর্ষণের ম্যাক্সিমাম ভ্যালু। সেই কারণে আমরা সীমাস্থ ঘর্ষণ বলকে Fs ম্যাক্স দিয়েও ডিনোট করতে পারি। বা সীমাস্থ ঘর্ষণ ইংরেজি হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং ফ্রিকশন, তাই F সাফিক্স l দিয়েও ডিনোট করা যেতে পারে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন মানে স্থির ঘর্ষণ বলকে শো করছি কি দিয়ে? Fs দ্বারা। চল ঘর্ষণ বলকে শো করছি F সাফিক্স k দ্বারা। সীমাস্থ ঘর্ষণ বলকে শো করছি Fs ম্যাক্স দ্বারা বা F সাফিক্স l দ্বারা। এবার আসি ঘর্ষণ গুণাঙ্কে। ঘর্ষণ গুণাঙ্ক করকম বললাম? দু রকম, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক আর চল ঘর্ষণ গুণাঙ্ক। F ইকুয়াল টু আমরা পেয়েছিলাম মিউ n, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ ইকুয়াল টু কি পাবো? F বাই n। এবার যখন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলবো, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন, ইংরেজিটাকে বলছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এটাকে ডিনোট করতে পারি মিউ সাফিক্স s দ্বারা। তাহলে দেখো ঘর্ষণ গুণাঙ্ক মানে কি ছিল? ঘর্ষণ বল ও লম্ব বলের অনুপাত। তাহলে যখন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক করব তখন অ্যাকচুয়ালি ঘর্ষণ বলের জায়গায় কোনটা হওয়া উচিত? স্থিত ঘর্ষণ বল। কিন্তু স্থিত ঘর্ষণ বলটা কি হয়েছিল? প্রযুক্ত বল বৃদ্ধির সাথে সাথে স্থিত ঘর্ষণ বলও বাড়ছিল। সেই কারণে স্থিত ঘর্ষণের বলের মানটার জন্য আমরা কি করব? স্থিত ঘর্ষণের যে হাইয়েস্ট ভ্যালুটা অর্থাৎ সীমাস্থ ঘর্ষণ বল সেটাকে নিয়ে কাজ করব। অর্থাৎ আমাদের স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সময় আসবে কি? সীমাস্থ ঘর্ষণ বল। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক হবে সীমাস্থ ঘর্ষণ বল বাই লম্ব বল। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ বল ও লম্ব বলের অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে। চল ঘর্ষণ গুণাঙ্কে আসি। চল ঘর্ষণ গুণাঙ্ক কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এটাকে ডিনোট করতে পারি মিউ সাফিক্স k দ্বারা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি আসবে? F বাই n। তাহলে আমাদের চল ঘর্ষণ গুণাঙ্কের সময় কি আসবে? চল ঘর্ষণ বল বাই লম্ব বল। চল ঘর্ষণের সময় তো এরকম ব্যাপার নেই, স্থিত ঘর্ষণ বল যেমন প্রযুক্ত বলের সাথে সাথে বাড়ছিল,
তারপর একটা জায়গায় গিয়ে সর্বোচ্চ হলো। তো চলঘর্ষণ তো একটা নির্দিষ্ট মানেরই থাকে, কনস্ট্যান্ট ভ্যালু থাকতে থাকে। ওটা তো প্রযুক্ত বলের সাথে সাথে আর বাড়ছে না। তো সেই কারণে আমরা চলঘর্ষণ গুণাঙ্কের সময় চলঘর্ষণ বল বাই লম্ব বলই করতে পারি। চলঘর্ষণ বল বাই লম্ব বল। তাহলে চলঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? পরস্পরের সাথে সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে চলঘর্ষণ বল ও লম্ব বলের অনুপাতকে চলঘর্ষণ গুণাঙ্ক বলে। ধরা যাক এটা অনুভূমিক তল, তার উপর একটা m ভরের বস্তু রাখা আছে। এই আমাদের m ভরের বস্তু। তাহলে বস্তুর ওজন কাজ করবে তলের উপর খাড়াভাবে নিচের দিকে। এই ওজন কাজ করছে mg। এই mg কার উপর কাজ করছে? তলের উপর। ফলে তলও কি করছে? বস্তুর উপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া দিচ্ছে, আর যা কিনা তলের সাথে লম্ব ভাবে আছে। এই প্রতিক্রিয়াকে আমরা বলি লম্ব বল বা লম্ব প্রতিক্রিয়া, যা আমরা স্মল m দিয়ে ডিনোট করতে পারি। তাহলে এখানে কিন্তু এই লম্ব বল আর ওজন mg দুটোই কিন্তু সমান। এখন যদি আমরা এই বস্তুটিকে F বল প্রয়োগ করে গতিশীল করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই গতির চেষ্টার বিরুদ্ধে কিন্তু ঘর্ষণ বল কাজ করবে। আর এই ঘর্ষণ বলের, অর্থাৎ বলতে পারি এখানে যে সীমাস্থ ঘর্ষণ কাজ করবে, সেটা কত দেখি। তাহলে সীমাস্থ ঘর্ষণ কত হবে? তো দেখো, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু আমরা শিখেছিলাম সীমাস্থ ঘর্ষণ বল বাই লম্ব বল। তাহলে সীমাস্থ ঘর্ষণ ইকুয়াল টু কি পাবো? স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ইনটু লম্ব বল। আবার এখানে দেখো n আর mg কিন্তু সমান, তাহলে n এর জায়গায় যদি mg বসাই তাহলে কি পাবো? মিউ সাফিক্স s mg। অর্থাৎ আমাদের যে সীমাস্থ ঘর্ষণ কাজ করবে সেটা কত? মিউ সাফিক্স s mg। তাহলে কোনো বল প্রয়োগ করে যদি আমাদের কোনো বস্তুকে গতিশীল করতে হয়, অবশ্যই অনুভূমিক তলে, তাহলে কিন্তু সেই বলের মানটা অবশ্যই সীমাস্থ ঘর্ষণের থেকে বেশি হতে হবে, তাহলেই বস্তু গতিশীল হবে। এবার যদি কখনো বলে ন্যূনতম কত বল, সেক্ষেত্রে কিন্তু এটাকেই ধরবো। কেন? যেমন ধরো আমি পেলাম সীমাস্থ ঘর্ষণের বল কত? 20 নিউটন। তাহলে আমি যদি যে বলটা অ্যাপ্লাই করব সেটা যদি 20.000001 নিউটন হয়, তাহলেও কিন্তু বস্তু গতিশীল হয়ে যাবে। তো সেই কারণে বলতে পারি যে গতিশীল করার জন্য যে ন্যূনতম বল দরকার, সেটাই সীমাস্থ ঘর্ষণ বলেরই সমান, অবশ্যই অনুভূমিক তলে। তাহলে কি পাচ্ছি? অনুভূমিক তলে, অবশ্যই অমসৃণ তলে, হ্যাঁ, অনুভূমিক অমসৃণ তলে, কারণ অমসৃণ তল না হলে তো ঘর্ষণের কনসেপ্টই আসবে না। তাহলে অনুভূমিক অমসৃণ তলে কোনো বস্তুকে গতিশীল করতে ন্যূনতম যে বল দরকার তার মান সীমাস্থ ঘর্ষণ বলের সমান। অর্থাৎ আমরা বলতে পারি ন্যূনতম বল, তাই আমি লিখলাম এফ মিনিমাম, এটা গতিশীল করার জন্য ন্যূনতম, হ্যাঁ, সেটা কত হবে? মিউ সাফিক্স এস এমজি, যেখানে মিউ সাফিক্স এস হচ্ছে আমাদের স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, এম মানে বস্তুর ভর, আর জি কি? অভিকর্ষ স্তর। আচ্ছা, এবার ধরো আমার আমি দেখলাম যে সীমাস্থ ঘর্ষণের মান আসছে মনে করো 20 নিউটন। এবার তুমি যদি বলো বস্তুর উপর 10 নিউটন বল অ্যাপ্লাই করেছো, তাহলে কি বস্তু গতিশীল হবে? না, কারণ সীমাস্থ ঘর্ষণ তো 20 নিউটন। তোমাকে বস্তুকে গতিশীল করতে গেলে তো হয় 20 নিউটন বা তার থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে তুমি যদি 10 নিউটন বল অ্যাপ্লাই করো, তখন তাহলে ঘর্ষণ বল কত কাজ করবে? তখন কিন্তু ঘর্ষণ 10 নিউটনই কাজ করবে। তুমি যদি 15 নিউটন বল প্রয়োগ করো, তখন ঘর্ষণ কত কাজ করবে? তখন কিন্তু আবার ঘর্ষণ বল 15 নিউটনই কাজ করবে। কারণ আমরা এটা দেখেছি বস্তু গতিশীল হওয়ার আগে পর্যন্ত
প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মান সমান হয়। তাই 20 নিউটন যদি আমার সীমাস্থ ঘর্ষণ বল হয়, তাহলে 20 নিউটনের আগে পর্যন্ত তুমি যত বল প্রয়োগ করবে ঘর্ষণ বল কিন্তু ঠিক তার সমান আসবে। তুমি যদি 1 নিউটন বল প্রয়োগ করো ঘর্ষণ বল 1 নিউটন আসবে, তুমি 2 নিউটন বল প্রয়োগ করলে ঘর্ষণ কিন্তু 2 নিউটনই আসবে। আর যদি তুমি 20 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করো তখন কিন্তু বস্তু গতিশীল হবে, আর তখন কিন্তু আর এই সীমাস্থ ঘর্ষণ কাজ করবে না, তখন কাজ করবে জলঘর্ষণ। এবার সেই জলঘর্ষণের মান কিন্তু দেখা যাচ্ছে 20 থেকে একটু কমই হতে পারে। মানে এই আমি যখন এক্সাম্পল দিচ্ছি সেই অনুযায়ী বলছি যে এখানে যেমন 20 নিউটন বলেছি সীমাস্থ ঘর্ষণ, আর সেখানে জলঘর্ষণের মান কিন্তু তার থেকে একটু কম হবে। এবার তখন কিন্তু এই ব্যাপারটা এই সীমাস্থ ঘর্ষণটা ভাববে না, তখন কাজ করবে জলঘর্ষণ বল। তাহলে কি বললাম, সীমাস্থ ঘর্ষণ যেটা আছে তার আগে পর্যন্ত প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মান সমান। তুমি যদি প্রযুক্ত বল সীমাস্থ ঘর্ষণ থেকে বাড়াতে পারো তখন বস্তু গতিশীল হবে, আর তখন ঘর্ষণ বল হবে চলঘর্ষণ বলের সমান। এবার দেখা যাক ঘর্ষণ কোণ বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি। একটা তলের উপর আমরা একটা বস্তু রেখেছি, অনুভূমিক তল, তার উপর একটা বস্তু রাখা আছে, অনুভূমিক অমসৃণ তল। বস্তুর ওজন কাজ করছে খাড়ার নিচের দিকে mg, লম্ব বল কাজ করছে উপর দিকে m, এদিকে প্রযুক্ত বল F, আর এদিকে কাজ করছে মনে করো সীমাস্থ ঘর্ষণ Fs max। এখন এই সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি কি হবে? তাহলে সীমাস্থ ঘর্ষণ আর লম্ব বল লব্ধি হবে, সীমাস্থ ঘর্ষণ আর লম্ব বল দিয়ে যদি আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারি তাহলে এই কর্ণটাই হবে সীমাস্থ ঘর্ষণ আর লম্ব বলের লব্ধি। আর এই লব্ধি লম্ব বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় ঘর্ষণ কোণ। এই ঘর্ষণ কোণকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করে থাকতে পারি। তাহলে ঘর্ষণ কোণ কাকে বলে? সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি লম্ব বলের সাথে যে কোণ করে তাকে বলে ঘর্ষণ। বা এভাবেও বলতে পারি সংস্পর্শযুক্ত দুটি তলের মধ্যে সীমাস্থ ঘর্ষণ ও লম্ব বলের লব্ধি লম্ব বলের সাথে যে কোণ করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। ইংলিশে আমরা কি বলছি? অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এবার দেখো এই দুটো লব্ধি যদি কিউ হয় তাহলে উল্টো করে আমরা বলতে পারি যে কিউ এর এই দুটো উপাংশ, এবং উপাংশ দুটো কিভাবে আছে? পরস্পর লম্ব ভাবে আছে। আর আমরা দেখেছি কোন একটা ভেক্টরকে যদি পরস্পর লম্ব উপাংশে বিভাজন করা যায় তাহলে থিটার দিকে উপাংশটি হয় কস উপাংশ, অন্যটি হয় সাইন উপাংশ। তাহলে কিউ এর এই দিকে আমার অ্যাঙ্গেলটা রয়েছে এন হচ্ছে ল্যামডার দিকে উপাংশ, তাহলে কিউ এর এই উপাংশটা কি আসবে? কস উপাংশ, আর এই উপাংশটা কি আসবে? সাইন উপাংশ। তাহলে আমরা বলতে পারি চিত্রানুযায়ী Fs max সেটা ইকুয়াল টু কি হবে? কিউ এর সাইন উপাংশ, দ্যাট মিন্স এটা আসবে কিউ সাইন ল্যামডা, আর n ইকুয়াল টু বলতে পারি কিউ কস ল্যামডা। এটা মনে করো ইকুয়েশন 1, এটা মনে করো ইকুয়েশন 2। এখন যদি আমরা 1/2 করি তাহলে কি পাচ্ছি? Fs max বাই n, এখানে কিউ কিউ কাটা, sin ল্যামডা বাই cos ল্যামডা আমরা পাই tan ল্যামডা। আবার এটা দেখেছি যে Fs max বাই n ইকুয়াল টু হয় মিউ s, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। তার মানে এটা ইকুয়াল টু পেলাম মিউ s। তার মানে পাচ্ছি কি মিউ s ইকুয়াল টু tan ল্যামডা। ল্যামডা কি ছিল? ঘর্ষণ কোণ। তাহলে কি পাচ্ছি? ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান। তাহলে কি পেলাম? ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান।
এবার আসি স্থিতি বা বিরাম কোণ, ইংলিশে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। ধরো এটা একটা আমাদের অনুভূমিক তল। এখন এই তলটাই যখন অনুভূমিকের সাথে একটা অ্যাঙ্গেল করে থাকছে, তখন এটাকে আমরা কি বলি, নত তল। আর অনুভূমিকের সাথে যত কোণ করে থাকে তাকে বলা হয় নতিকোণ। এখন যদি এমন হয় যে নত তলের উপর আমরা একটা বস্তু রেখেছি আর এই নতিকোণের মান ক্রমশ বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে একটা সময় দেখা যাবে যে এই নত তলের উপর যে বস্তুটা রাখা আছে সেই বস্তুটি নিজের ওজনের জন্য নিচে পড়ার উপক্রম করছে। তাহলে নতিকোণের যে মানটার জন্য ওই বস্তুটি নিচে পড়ার অতিক্রম করছে সেই কোণকে আমরা বলি বিরাম কোণ বা স্থিতিকোণ। তাহলে বিরাম কোণ বা স্থিতিকোণ কাকে বলা হচ্ছে? নত তলের নতিকোণের যে সর্বোচ্চ মানে নত তলের উপর স্থিত কোনো বস্তু নিজের ওজনের ক্রিয়ায় নিচে পড়ার উপক্রম করে তাকে বলে স্থিতি বা বিরাম কোণ। ধরো এই একটা নততল আর এটা নতিকোণ। এখানে নতিকোণের মানটি এমন যে এখানে কোনো বস্তু যখনই আমরা রাখছি তখন বস্তুটি কিন্তু নিচে পড়ার উপক্রম করছে, আর এই কোণের মান একটু বাড়ালেই বস্তু পড়ে যাচ্ছে। তার মানে এই কোণটা আছে বিরাম কোণ। তাহলে বিরাম কোণ কি বলছি? নততলের নতিকোণের যে সর্বোচ্চ মানে নততলের উপর স্থিত কোনো বস্তু নিজ ওজনের ক্রিয়ায় নিচে পড়ার উপক্রম করে, পড়ছে না কিন্তু জাস্ট পড়ার পড়ার ভাব শুরু হয়েছে, সেই কোণটাকে বলছে স্থিতি বা বিরাম। এখন দেখো এই বস্তুর ওজন কাজ করবে কোথায়? সারা নিচের দিকে mg, কিন্তু লম্ব বল সেটা তো তলের সাথে লম্ব থাকে। তাহলে এখানে লম্ব বল কিন্তু তলের সাথে লম্ব থাকছে, মানে এইভাবে লম্ব বল কাজ করছে। তার মানে দেখো আগের যে ছবিগুলো ছিল অনুভূমিক তল আমরা নিচ্ছিলাম সেখানে mg আর n কিন্তু সম্পূর্ণ বিপরীত দিকে ছিল, কিন্তু এখানে তা নেই। এই জন্য কি করছি, mg কে দুটো উপাংশে বিভাজন করছি, একটা ঠিক লম্ব বলের বিপরীতে আর একটা আসছে এই উপাংশের সাথে লম্ব ভাবে এই দিকে। এখন এটা থিটা হলে এই কোণটাও থিটা হয়, তাহলে থিটার দিকে উপাংশ এটা আসবে, তাহলে কি mg cos থিটা, আর এই উপাংশটা পাচ্ছি mg sin থিটা। এখানে লম্ব বল আর mg cos থিটা কি করছে, পরস্পরকে প্রতিমিত করছে, এই n আর mg cos থিটা। বাট এই mg sin থিটার জন্য বস্তু কিন্তু নিচে পড়ার উপক্রম করছে, আর তখন বাধা দিচ্ছে কে? বাধা দিচ্ছে বিপরীত দিকে সীমাস্থ ঘর্ষণ বল। তো সীমাস্থ ঘর্ষণ বল কেন বলছি? যেহেতু বলছি একটু কোণ বাড়ালেই বস্তুটা পড়ে যাবে, তার মানে এই সময় আমাদের সীমাস্থ ঘর্ষণ কাজ করছে। তাহলে এই কাজ করছে এদিকে সীমাস্থ ঘর্ষণ। তাহলে এক্ষেত্রে আমরা সাম্যাবস্থায় কি পাচ্ছি? সাম্যাবস্থায় তাহলে পাচ্ছি দেখো, তাহলে mg sin থিটা কে প্রতিমিত করছে সীমাস্থ ঘর্ষণ, mg cos থিটা কে প্রতিমিত করছে কে? n। তাহলে fs max সেটা ইকুয়াল টু পাচ্ছি mg sin থিটা, আর n ইকুয়াল টু পাচ্ছি কত? mg cos থিটা। এটা মনে করো ইকুয়েশন 1, এটা মনে করো ইকুয়েশন 2। এখন যদি আমরা ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 করি তাহলে কি পাবো? তাহলে পাচ্ছি দেখো fs max বাই n, এখানে যখন এটা বাই এটা করছি তো mg mg কেটে যাচ্ছে, তো sin থিটা বাই cos থিটা কি পাচ্ছি? tan থিটা। আবার আমরা দেখেছি যে fs max বাই n করলে কি হয়? মিউ s, তাহলে পাচ্ছি মিউ s ইকুয়াল টু tan থিটা। তাহলে কি পাওয়া গেল? এখানে দেখো তাহলে থিটা কি ছিল? বিরাম কোণ। তাহলে পাওয়া গেল বিরাম কোণের ট্যানজেন্ট কার সমান হলো? ঘর্ষণ কোণের সমান। তাহলে বলতে পারি অর্থাৎ বিরাম কোণের ট্যানজেন্ট ঘর্ষণ গুণাঙ্কের সমান। তাহলে যখন ঘর্ষণ কোণ করছিলাম তখন দেখো কি পেয়েছিলাম? মিউ এস ইকুয়াল টু ট্যান ল্যামডা, অর্থাৎ স্থিত ঘর্ষণ গুণাঙ্ক ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। আবার যখন বিরাম কোণ করছি তখন দেখো কি পাচ্ছি?
স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বিরাম কোণে ট্যানজেন্টের সমান। তাহলে একবার আমরা আগেবার পেলাম মিউ এস ইকুয়াল টু ট্যান ল্যামডা, এবার কি পেলাম মিউ এস ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে আমরা কি বলতে পারি ট্যান ল্যামডা ইকুয়াল টু ট্যান থিটা, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু থিটা। তার মানে ঘর্ষণ কোণ ও বিরাম কোণের মান সমান, অর্থাৎ ঘর্ষণ কোণ ও বিরাম কোণের মান সমান। এবার ভাবো যদি এমন হতো যে এই নতি কোণের মান বিরাম কোণ থেকে বেশি হতো, তাহলে কিন্তু বস্তু নিচে পড়তো। আর যখন নিচে পড়তো তখন কিন্তু বিপরীত দিকে কে কাজ করতো, তখন বিপরীত দিকে কাজ করতো কি চল ঘর্ষণ বল, তখন কিন্তু আর সীমাস্থ ঘর্ষণ বল কাজ করতো না। তখন বস্তু উপর নিম্নাভিমুখী একটা লব্ধি বল কাজ করতো। কেন এমজি সাইন থিটার জন্য পড়তে চাইতো কিন্তু ঘর্ষণ বল কিছুটা হলেও তাকে বাধা দিত, তাই জন্য নিচের দিকে একটা লব্ধি বল কাজ করত, আর যার জন্য নিচের দিকে একটা ত্বরণ থাকতো। এবার দেখবো সেই ত্বরণের মান কত হয়, অর্থাৎ অমসৃণ নততলে পতনশীল বস্তুর ত্বরণের রাশিমালা কি হয় সেটা। অমসৃণ নততলে পতনশীল বস্তুর ত্বরণের রাশিমালা। এবার মনে করো এই থিটা যেটা সেটা বিরাম কোণ অপেক্ষা বেশি, তাহলে বিরাম কোণ অপেক্ষা বেশি হলে কি হবে বস্তু এমজি সাইন থিটার জন্য নিচে পড়তে চাইবে, তখন বিপরীত দিকে কাজ করবে কি চল ঘর্ষণ বল মানে এফ কে। তাহলে বস্তুর উপর একটা নিম্নমুখী লব্ধি বল কাজ করবে, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল নিম্নাভিমুখী লব্ধি বল এফ ইকুয়াল কত বল কাজ করবে এমজি সাইন থিটার জন্য পড়তে চাইছে, আর বিপরীতে বলা হয়েছে কে চল ঘর্ষণ বল এফ সাফিক্স কে। আবার আমরা জানি এফ কে ইকুয়াল টু কি হয় মিউ কে ইন্টু এম, কারণ চলঘর্ষণ গুণাঙ্ক ইকুয়াল টু ছিল চলঘর্ষণ বল বাই লম্ব বল, তাহলে চলঘর্ষণ বল ইকুয়াল টু কি হবে চলঘর্ষণ গুণাঙ্ক ইন্টু লম্ব বল, তাহলে এফ কে ইকুয়াল টু আসবে মিউ কে ইন্টু এ। আবার এখানে দেখো লম্ব বলটা কার সমান এসছে, এখানে এন কিন্তু এম জি কস থিটা দ্বারা প্রতিনিধিত্ব হচ্ছে, তার মানে এন মানে এখানে আমরা কি পাচ্ছি এম জি কস থিটা, তাহলে এন এর জায়গায় লিখলাম এম জি কস থিটা। তাহলে নিম্নমুখী লব্ধি বল কত পাবো, এখান থেকে আমি এম জি কমন নিতে পারি, তাহলে এম জি কমন নিলে পড়ে থাকে সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। তাহলে এটা আমরা কি পেলাম অমসৃণ নততলে পতনশীল বস্তুর উপর ক্রিয়াশীল নিম্নমুখী লব্ধি বল, কিন্তু আমরা চাইছি কি ত্বরণ। তো ত্বরণ কি হবে, তো আমরা জানি ত্বরণ মানে কি হয় বল বাই ভর, তাহলে এটাকে ভর দিয়ে ভাগ করলেই পেয়ে যাব ত্বরণ। সুতরাং ত্বরণ এ ইকুয়াল টু এফ বাই এম। এখন দেখো এটাকে যদি আমি এম দিয়ে ভাগ করি এম এম কেটে যাবে, তাহলে ত্বরণ পাবো জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। তাহলে এটাই হলো অমসৃণ নততলে পতনশীল বস্তু ত্বরণের রাশিমালা। রাশিমালাটা কি পেলাম জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কে কস থিটা। এবার যদি ভাবো তলটি মসৃণ এই অমসৃণ না হয় যদি মসৃণ হতো তাহলে ত্বরণটা কি হতো, তলটি মসৃণ হলে তলটি যদি মসৃণ হতো তাহলে মিউ কে মানে চলঘর্ষণ যে গুণাঙ্ক সেটা থাকতো না, তাহলে তখন এই মিউ কে ইকুয়াল টু 0 হতো। আর এটা যদি 0 হতো তাই পুরো টার্মটা 0 হয়ে যেত, তখন কি পেতাম এ মানে পেতাম তখন জি সাইন থিটা, তখন এ ইকুয়াল টু হতো জি সাইন থিটা। তাহলে এখন এ ইকুয়াল টু কত আসছে, এখন যদি ভেঙে ভাবি তাহলে ভাবো ভাঙলে কি আসছে জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা, মানে বলতে চাইছি এখন মানে অমসৃণ, অমসৃণে আসতো জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা, কিন্তু যদি মসৃণ হচ্ছে তখন কি আসছে জি সাইন থিটা,
তার মানে কি এইটুকুর টার্ম আগে যেটা কমে যাচ্ছিল সেটা কিন্তু এখানে কমে যাচ্ছে না। তার মানে আলটিমেটলি বুঝলাম কি তলটি মসৃণ হলে ত্বরণের মান এই পরিমাণ বেড়ে যায়। অর্থাৎ তলটি মসৃণ হলে ত্বরণের মান মিউ কে মানে মিউ সাফিক্স কে জি কস থিটা পরিমাণ বৃদ্ধি পায়।